কৈফত? রেহান চৌধুরী তোমাকে কৈফত দেবে? দেবেন। মুখ থেকে কী করে কথা বের করতে হয় আমি জানি। রুদ্র দীনকণ্ঠ। রেহান বিস্ফোরিত নেত্রে চেয়ে বলল, এখন কি বাবার গায়ে হাত তুলবে তুমি? রুদ্র চোখ সরু করলো। কে বাবা? ও আপনি? তা আমি তো ছিলাম কারো সন্তান। সে তো সেই সম্পর্ক তুচ্ছ করে আমাকে মারতে চেয়েছিল। আমার মাও ছিলেন কারো স্ত্রী, অথচ তার স্বামীর চক্রান্তে এতগুলো বছর তার পাগলা গারদে কেটে গেল। কেন? সম্পর্কের দোহাই শুধু নিজের বেলায় দিচ্ছেন রেহান চৌধুরী। রিহান কপাল কুঁচকে বলল, আমি চাইনি তুমি পৃথিবীতে আসো। তোমার মায়ের খামাখে। রুদ্র থামিয়ে দিল। এসব শুনতে চাইছি না, এসব শুনতে চাইছি না। তবে আমি আপনাকে মারব না, ফর শিওর। কারণ মশামাছি মেরে রুদ্র হাত নষ্ট করে না। রুদ্র, চেঁচাবেন না। সামান্য স্কচ টেপের কাছে যার কণ্ঠ রোধ হয় তার এত তেজ কোথা থেকে আসে? রুদ্র বিদ্রুপ। রেহান ফুঁসে বলল, সেদিন তোমার হাতে গুলি করাটা নয় ভুল ছিল। বুকে করলে আজ এই দিনটা আমাকে দেখতে হতো না। রুদ্র দৃষ্টি থমকে রইল খানিক। রেহান মুখ ফসকে বলা কথাটা খেয়াল করতেই চুপসে গেল। নিজের ওপর মারাত্মক রাগ লাগলো। কোথায় এখন ইমোশনাল হয়ে রুদ্র থেকে ছাড়া পেতে হবে তা না কি করে দিল এটা। রুদ্র হেসে ফেলল ঠোঁট কামড়ে। অন্যদিক ঘুরে মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আবারও তাকালো। হাতের ছুরিটা এপিটুপিট করে প্রশ্ন করলো, আমার মাকে বিয়ে করেছিলেন কেন? ভালোবাসতেন নাকি সত্যি টাকার লোভে? রেহান এলোমেলো পাতা ফেলল চোখের। রুদ্র চেয়ে থাকলো উত্তরের আশায়। সে ঠিক কি শুনতে চাইছে জানে না, তবুও ইচ্ছে করছে বাবা নামক তথাকথিত লোকটা একবার বলুক, হ্যাঁ ভালোবেসে করেছি। রিহান সোজাসাপটা জবাব দিল, টাকার জন্য? রুদ্র চোখ বুজে দিল। যতটা শক্ত হয়ে এসেছিল লোকটাকে দেখে অর্ধেক মুচড়ে পড়েছে। ছোটবেলার স্মৃতিগুলো স্পষ্টে ভেসে উঠল। সত্যিটা যতদিন অবধি অজানা ছিল, মায়ের পাশাপাশি তো এই লোকটা যেন কেঁদেছে, দুঃখ পেয়েছে, হাহাকার করেছে। এতগুলো বছরের ভালোবাসা কেন ঘৃণার দেওয়াল গলে বাইরে আসতে চায়? কিসের তাগিদে? রুদ্র নিজেকে বোঝায়, নরম হওয়া চলবে না। সামনের মানুষটা শুধুই অপরাধী, যে তোর মায়ের জীবনটা প্রতিনিয়ত নরক পরিণত করেছে। রুদ্র ফের প্রশ্ন করলো, আমার মায়ের প্রতি কোনোদিন ভালোবাসা আসেনি আপনার? 7 বছর সংসার করেও না। রিহান থমকালো। প্রথমেই উত্তর দিতে পারেনি। সময় দিয়ে বলো, আমার উদ্দেশ্য ছিল তোমার নানা ভাইয়ের সম্পত্তি। প্রথম দিন আজিজের সাথে ও বাড়িতে গিয়েই আমার চোখ ধারিয়ে যায়, লোভ জাগে। সেটা প্রকট হয় আরুনাকে দেখার পর। আরুনার চোখে নিজের জন্য প্রেম প্রেম অনুভূতি খুব সহজে বুঝে ফেলায় আমি ঠিক করে নিয়েছিলাম ওকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করব। আর ওর উছিলায় সম্পত্তি হবে আমার। কারণ ভালো ছাত্র হওয়ার সত্ত্বেও ঘুষের অভাবে আমার চাকরি হয়নি। আর একটা চাকরির জন্য জুলিয়ানকে বিয়ে করতে পারছিলাম না। তাই টাকার প্রতি আলাদা নেশা ধরে গেছিল। আরুনাকে মনে হয়েছিল তার সহজ সুন্দর ধাপ। রুদ্র শক্ত ঢোক গেল। মা বাবার ভালোবাসার গল্প ছেলে মেয়ে গালে হাত দিয়ে শোনে, আর সেখানে তাকে শুনতে হচ্ছে বাবার মাকে ঠকানোর রচনা। রুদ্র নিজের ভাগ্যকে ধিক্কার জানালো। ফের প্রশ্ন করলো, আপনার দ্বিতীয় স্ত্রী, সন্তান, তারা জানেন আপনার এই কুকর্মের কথা? রিহান হঠাৎই অস্থির হয়ে বললে, ওদের এসবের মধ্যে টানবেন না, ওরা কিছু জানে না। রুদ্র বুকটা কেমন কেঁদে ওঠে। ছোট বাচ্চাদের মতো ঠোঁট দুটো কেঁপে ওঠে। রিহানের চোখে মুখে স্পষ্ট টান, ভালোবাসা ফুটে উঠল মাত্র। অথচ নিজের জন্য নয়, অন্য সন্তানদের জন্য। অথচ এই লোকটা তাকে মেরে ফেলতে চেয়েছিল কেন? সেও তো সন্তান, তারই ঐশ্বরাত সন্তান। অবশ্য চাইবে না কেন? সে যে চায়নি রুদ্র পৃথিবীতে আসুক। রুদ্র সময় দিল। পরের প্রশ্ন ছুড়ল, আমার মাকে পাগল বানিয়ে রাখার কারণ কী সাথে ছিল আপনার? রিহান ভুরু কুঁচকে মাথা নামালো। এইসব উত্তর দিতে বিরক্ত লাগছে তার। আমার মনে হয় এসব তোমার মাই তোমাকে বলেছে। তাহলে আবার আমার কাছে জিজ্ঞেস করার কারণ কি? উত্তর দিন আমার। রুদ্র হাত মুঠো করে ঘুষি মারল চেয়ারে হাতুলে। রেহানের হৃৎপিণ্ড ছলাৎ করে উঠল। অপরাগ হয়ে বলল, কোনো স্বার্থ ছিল না, পৈশাসিক আনন্দ পাচ্ছিলাম আমি। আরুন আমার সব প্ল্যানে জল ঢেলে দিয়ে তোমার নামে সম্পত্তি লিখে দিয়েছিল। আর এমনভাবে উইল করেছিল কোনো দিক থেকে উপায় রাখেনি যাতে আমার স্বপ্নটা পূরণ হবে। তাই রাগ যে চেপে বসেছিল ঘাড়ে। ওকে কঠোর শাস্তি দেওয়ার জন্য মনস্থির করলাম। কিন্তু
সবে সবে জুলিয়ানকে বিয়ে করেছি তখন। আনিসে দেওয়া চাকরির জোরে জুলিয়ানের বাবা আমাদের সম্পর্ক মেনে নিয়েছিলেন। এখন এসব খুন খারাপি জড়ালে সমস্যা হতো ভেবে পিছিয়ে যায়। অন্য প্ল্যান বের করি, যাতে ও বেঁচে থাকবে, কিন্তু ওর আপনজনেরা ধারে কাছেও ঘিসতে পারবে না। দ্বন্দ্বে দ্বন্দ্বে মরবে, মৃত্যু অবধি শান্তি পাবে না। আর দাবার গুটি হিসাবে ব্যবহার করেছিলাম তোমাকে। এই রাস্তাটা অবশ্য আরুনা দেখিয়েছে আমায়। ফ্ল্যাটে সিলিন্ডার বাস্ট করে আগুন লাগিয়েছিল। ও ভেবেছিল আগুনে আমি লাগিয়েছি আর তুমি আগুন পুড়ে মরছো। আর ও সেই ভয়টাকে কাজে লাগিয়ে ওর চাল চেলেছি আমি। ততদিন তোমার নানা ভাই মামা ওরাও ফিরে আসে। আমার তোমাদের কাছে থেকে যাওয়ার কোনো কারণ ছিল না। সম্পত্তি পাবো না বলেই জঞ্জাট মুক্ত থাকতে নিজেকে মৃত প্রমাণ করে জুলিয়েটকে নিয়ে কানাডায় চলে গেছিলাম। একদিন আমি আরামে জীবন কাটবো, আর আরুনা জানবে আমি সর্বদা ওকে নজরে রাখছি। এইভাবে কারো কাছে মুখ খুলবে না। রুদ্রর মনে হলো সামনে একটা পশু বসে আছে, যার চেহারা কেবল মানুষের ন্যায়। তীব্র করে দিয়ে ফেটে পড়ে চেহারের পায়ায় লাথি মারল। সঙ্গে সঙ্গে ভেঙে ছিটকে গেল সেটা। পা ভাঙা চেয়ারের সাথে সাথে রেহান ঝুঁকে পড়ল একদিক। হকচকিয়ে তাকালো রুদ্র পানে। রুদ্র রাগে হিসিস করে বলল, অনেক বড় ভুল করেছেন আপনি, অনেক বড় ভুল। আপনি জন্মসূত্রে আমার পিতা বলে নিজের হাতকে সংবরণ করতে হচ্ছে আমার। আমি কিন্তু জানোয়ার নই, না হলে এই মুহূর্তে মাটিতে পুঁতে দিতাম আপনাকে। একটু থেমে, আপনার দেখানো পথে আমি হাঁটবো রেহান চৌধুরী। এই শাস্তি দেওয়ার শিক্ষায় আপনি হবেন আমার গুরু। রুদ্র ঠোঁটের দুর্বোধ্য হাসি দেখে রেহানের গলা শুকিয়ে এলো। ভয়ে ভয়ে শুধালো, কি কি করতে চাইছো তুমি? কত রাত পার হয়ে এখন আবার রাত 10টা বাজে। এতগুলো ঘন্টা পার হয়েছে, অথচ রুদ্র খোঁজ নেই। ফোনটাও সুইচ অফ। চিন্তায় অস্থির আরুনা ঘোলা দেখছে চোখে। ছেলেটা সেই যে বেরিয়েছে লাপাত্তা তারপর থেকে। অবসরে ডায়াল করছে ওর নম্বরে। অফিসও খোঁজ দিয়েছে। লাগাতার পাইচারি করছে ছেলেটা। ভাইয়ের জন্য চোখে মুখে কি অস্থিরতা। অব্র শেষবার ডায়াল করলেও পেল না। ব্যর্থ হয়ে কান থেকে ফোন নামিয়ে বলল, না, এখনো বন্ধ বলছে। আরিশা দীর্ঘশ্বাস ফেলে মনের দিক তাকালো। কাঁদতে কাঁদতে দাঁত বসে গেছে গালে। বাবা মায়ের দুঃখ, তাতে আবার যোগ হয়েছে স্বামী শোক। একটা দানাও মুখে তুলেনি সে যদি। অব্র কথাটা শুনতেই সে যদি কেঁদে উঠল আবার। উনি কোথায় গেলেন? আরিশা বোনকে সান্ত্বনা দিতে বুকে দিল। অব্র দিক ফিরে বলো, থানায় একটা জিডি করা দরকার। অব্র ঠোঁট কামড়ে ভাবল, মাঝখানে রুদ্র নম্বর থেকে মেসেজ এসেছিল, আমার ফিরতে যত দেরি হোক না কেন থানার আশেপাশেও যাবি না। অব্র দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, কিন্তু তুমি কিন্তু 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 করছো কেন? ভাইয়া এখনো ফিরলেন না। আল্লাহ না করুক কোনো বিপদ হলে। যা না বাবা, একটা ডায়েরি করে আয়, দেখ যদি পাওয়া যায় ওকে। আরুনা কণ্ঠটা করুণ শোনালো। অব্র মাথা নেড়ে সামনে হাঁটা ধরবে, হঠাৎ মেন গেটে গাড়ির শব্দ। সামনে একযোগে চমকে গেল। পরপর বাজলো ডোরবেল। একে অন্যকে দেখে হুড়মুড়িয়ে সদার দরজার দিকে এগাল ওরা। ততক্ষণে ছাড়বেন দরজা খুলে দেওয়ার ক্লান্ত পায়ে ভেতরে ঢুকলো রুদ্র। বাঁ হাতে কোট, এলোমেলো শার্ট, অগোছালো চুল, আর চোখ দুটো অপেক্ষাকৃত লাল হয়ে ফুলে আছে। রুদ্র সিঁড়ির দিক এক পা বাড়াতেই যাবে, কোথা থেকে আরুনা এসে বুকের উপর আছড়ে পড়লেন। হুটহাট হওয়ায় রুদ্র ভরকালো। মায়ের হাউমাউ কান্নার শব্দে সম্বিত ফেলল তার। বাকিরা এসে দাঁড়িয়েছে কেবল। রুদ্র সবার দিকে একবার একবার তাকালো। বিষণ্ণ প্রত্যেকের চেহারার সাথে একটা মুখচ্ছিরি দেখে হৃৎপিণ্ড থেমে গেল যেন। অভিমানী চোখ দুটো তার দিকে চেয়ে। রুদ্র বুঝলো গোটা একটা দিন খোঁজ না দিয়ে বাইরে থাকাটা সবাই কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলছে। মায়ের মাথায় হাত বুলালো রুদ্র। মায়ের মুখটা দুহাতে তুলতেই সে আগে রুদ্র গালে একটা চড় বসালেন। যদিও আস্তে, কেঁদে কেটে একাকার করে বললেন, কোথায় ছিলি কাল? একটা খবর অবধি নিসনে। আচ্ছা, খোঁজ না হলে দিলি না, কিন্তু নিজের তো একটা খবর দিবি। আমরা মানুষ না, আমাদের চিন্তা হয় না? রুদ্র হাসলো, অল্প হাসি, কিলাতিদের চোখ বুজে আসছে। বাঘে কিছু বলতে যাবে, দেখলো সেজরি চলে যাচ্ছে সিঁড়ি বেয়ে। রুদ্র চোখ ফিরিয়ে মাকে ঠান্ডা গলায় বলল, খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আটকে গেছিলাম মা, চেয়েও জানাতে পারিনি। ওনার কান্না থামলেন কোনো মতে। অব্র কাঁধে হাত রেখে বলো, তুমি ঠিক আছো ভাই? রুদ্র বলল, এখন ঠিক আছি। আর ওনার শাড়ির আসলে চোখ মুছতে মুছতে বললেন,
তুই ঘরে যা, আমি তোর জন্য এক গ্লাস শরবত করে পাঠাই। খেয়েছিস কিছু? মুখটা কি শুকিয়ে গেছে? খাবার খেয়ে নিবি নাকি? রুদ্র মাথা নাড়ল। অবসন্ন কণ্ঠে বলল, বিশ্রাম নেব আগে। ঠিক আছে যা তাহলে। ঠিক আছে যা তাহলে। রুদ্র সিঁড়ি ভেঙে ধীর পায়ে উঠতে নেয়। কয়েক ধাপ এগিয়ে থেমে আমার মায়ের দিকে তাকালো। অরুণা রান্নাঘরে যেতে দিচ্ছিলেন। রুদ্র ডাকে ফিরে তাকিয়ে বলেন, কিছু বলবি? তোমার জন্য সারপ্রাইজ আছে মা, তৈরি থেকো। কি সারপ্রাইজ? বলে দিলে সারপ্রাইজ থাকলো কই। তবে জানি না সারপ্রাইজটা তোমার জন্য সুখের হবে নাকি দুঃখের। রুদ্র ঘরে চলে যেতেই অরুণা বাকিদের দিক চেয়ে বললেন, এই ছেলে এমন রহস্য করা কথা বলা কার থেকে শিখলো? রুদ্র রুমে ঢুকে দেওয়ালে হাতুড়ে সুচ টিপল। পুরো ঘর আলোকিত হলো। সঙ্গে সঙ্গে একটি মানুষের অনুপস্থিতিতে রুদ্রর মুখের অন্ধকার কাটল না। সে যদি ঘরের কোথাও নেই। রুদ্র কোটটাকে বিছানায় ফেলল, হাত ঘড়ি খুলল, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে বুঝলো এতে হবে না, লম্বা গোসল দরকার। তবেই যদি মাথা ঠান্ডা হয়। গোসল শেষে দীর্ঘশ্বাস পর বের হলো। ট্রাউজারের সাথে বাদামি রঙের টি শার্ট পরে চুল মুছতে মুছতে রুমের আশপাশ দেখলো। সে যদি এখনো আসেনি এ ঘরে, নাকি পাশের ঘরে ঘাপটি মেরে বসে আছে। একদিন বাড়ি না ফেরা এত রাগ। রুদ্র ঘর থেকে বের হতে নিয়েও থেমে গেল। খোলা বারান্দায় হু হু করে বাতাস বইছে, সাথে উঠছে কোনো রমণীর নীল রঙের ওড়না। রুদ্র মুচকি হাসলো। মহারানী তাহলে এখানে? সে যদি বারান্দায় রেলিং ধরে বাইরে তাকিয়েছিল। পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঈষৎ নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালো, তবুও ঘুরে তাকালো না। রুদ্র দুই রেলিং ধরে হাতের মাঝে আবদ্ধ করতেই শরীরের পুণ্যের গায়ে ঝাঁকুনি দিয়ে ওঠে সেজুতির। রুদ্র ঠান্ডা থুতনি সেজুতির কাঁধে রাখলো, দুহাতের মধ্যে আরো শক্ত করে জড়িয়ে ধরে তেমনি শক্ত করে চুমু খেলো কাঁধের জোড়ায়, তিলটায়। এই তো এখন তার সমস্ত ক্লান্তি ভাব উবে গেল। মনটা কেমন ফুরফুরে হয়ে এলো মুহূর্তেই। এই মেয়েটার নির্ঘাত জাদু আছে। কিন্তু ফুরফুরে মেজাজ বেশিক্ষণ টিকলো না। সে যদি ছোটাছুটি শুরু করতেই রুদ্র বিরক্ত হলো। আগের থেকেও দীর্ণ করলো বাঁধন। নিরেট কণ্ঠে বলো, আমার শক্তির সাথে আপনি পারবেন না সে যদি চোখায় দৃষ্টিতে রুদ্রের দিক চাইলো। তার গাল কটমট করছে রাগে। রুদ্র তোয়াক্কা করে না। টুপ করে নাকের ডগায় চুমু খেতে সে যদি ঠোঁট ভেঙে হু হু করে কেঁদে ফেলল। রুদ্র হতভম্ব হয়ে গেল আচমকা। পরবর্তী মনে পড়ল আমিরের কথা। রেহানের চক্রে সব ভুলে বসেছিল। রুদ্র রাগে দুঃখে নিজের মাথায় বাড়ি মেরে মেরে যেতে ইচ্ছে হলো। মেয়েটা সদ্য বাবা হারিয়েছে, তার এখন ওর পাশে থাকা উচিত ছিল। আর সেখানে ওকে না, তার উপর বাড়িও ফেরেনি এক রাত। শিট! রুদ্র তৎক্ষণাৎ সেজুতিকে বুকের মধ্যে দিয়ে বলো, আই এম সরি সেজুতি, বিশ্বাস করুন। ইচ্ছে করে এমন করিনি। আপনার বিশ্বাস হয় আমি ইচ্ছে করে আপনার থেকে দূরে থাকতে পারবো? এ তো ব্যস্ততার সব বেরিয়ে গেছিল মাথা থেকে। সে যদি কাঁদতে কাঁদতে বলো, বাবা ছাড়া আমার পৃথিবীটা শূন্য, আর আপনি পাশে না থাকলে আমি নিজেই শূন্য হয়ে যাব রুদ্র। আমাকে এভাবে একা ফেলে কোথাও যাবেন না, আমার ভয় করে, খুব ভয়। রুদ্র সেজুতির মুখ তুলে সযত্নে চোখে জল মুছিয়ে দিয়ে বলো, যাব না, কথা দিলাম। খেয়েছেন আপনি? সেজুতির সাথে সাথে বলো, খেতে ইচ্ছে করছে না আমার। রুদ্র ঘোরাপতি জ্বালিয়ে বলো, এসব বলে চলবে না। এখন খেয়ে দিয়ে সুস্থ থাকতে হবে। যে মানুষ চলে গিয়েছে তার জন্য হা উত্তাস করে সে ফিরবে? ফিরবে না। কিন্তু এই যে আমিটা আছি, আমার জন্য আপনাকে আগের মতোই হতে হবে। একদম সেই মেয়েটা যার বক বক শুনলে রুদ্র মাথা ধরে যেত, বুঝলেন? সে যদি হাসলো না আজ, তবে মাথা নাড়ল। বুঝেছে সে। কি অবস্থা করেছেন চোখে মুখের। এরই মধ্যে অরুণা ঘরে খাবার নিয়ে গেলেন। বুদ্ধি করে সেজুতির জন্য এনেছেন তিনি। মেয়েটা কাল রাত থেকে ভালো মতো খায়নি। দুপুরে জোর করে এক লোকমা ভাত মুখে দিতে পারলেও বাকি বেলা না খেয়ে কাটিয়েছে। অরুণা যেতেই রুদ্র সেজুতিকে বিছানার মুখোমুখি বসালো। কোনো বাক্যবায় না করে সুন্দর করে ভাত মেখে এক এক নিজে খেলো, একবার সেজুতিকে খাওয়ালো। সবশেষে মুখ মুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে বলল, শুয়ে পড়ুন, আপনার ঘুম দরকার। আর আপনি? আমিও ঘরে আছি। সে যদি অবাক হয়ে বলল, কেন? রুদ্র বলতে চাইছে না। উসউস করতে দেখে সে যদি উদ্বিগ্ন হয় বলো, কোনো সমস্যা? আমাকে বলুন, কিছু হয়েছে? রুদ্র শুকনো ঠোঁট ভেজিয়ে বলো, আপনার সাথে ঘুমালে নিজেকে নিয়ন্ত্রণ করা দুঃসাধ্য হয়ে পড়ে।
আই কাস্ট কন্ট্রোল মাই সেলফ। আর যতদিন না আপনি নিজেকে সামলাতে পারছেন, আমাকে তো এটা করতে হবে। সে যদি হাঁ করে চেয়ে থেকে রুদ্র চলে যাওয়া দেখল, পুরো কথাটা মাথায় ঢুকতেই তার শোক রোগ সব উবে গেল হাওয়ায়। লজ্জায় আড়ষ্ট হয়ে তড়াক করে শুয়ে পড়ে কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেলল। পরের দিন সকালে নাস্তার টেবিলে রুদ্র দুটো হুকুম জারি হলো। এক, অব্র যেন আরিশাকে নিয়ে ঘুমাতে যায়। আর দুই, আরুনার সেজদিকে বলল তৈরি হতে। আরিশা গাইগই করলো, বাবার শোক এখনও কাটেনি, সেখানে ঘুরতে যাওয়া। কিন্তু রুদ্রের এক কথা সেখানে তার গড়িমসি খাটবে না, চুপচাপ যেতে রাজি হলো। আরুনা হাজারবার বললেন, সবাই যখন বের হবে একসাথে গেলে হয় না। রুদ্র এখানেও এক কথা, যা বলল তাই করতে। আরুনা ভাবলেন গতকালকে ছাড়পেরাজ বিষয়ক হয়তো, তাই আর কথা বাড়ালেন না। সে যদি কোনো প্রশ্নই করেনি, কেন যাবে, কোথায় যাবে, এসব প্রশ্ন করার মানসিকতা তার ছিল না। সে উঠে বাথরুমের মতো গিয়ে তৈরি হয়ে নিচে নামলো। অবরা বের হওয়ার সময় রুদ্র ওর হাতে কার্ড ধরিয়ে দিয়ে বলো, আরিশাকে শপিং করিয়ে দিস। কিন্তু ভাই, আমার কাছে টাকা আছে, এটা আমি তোকে দিইনি, আমার ছোট বোনকে দিয়েছি। রুদ্র দেখলো আরিশা মৃদু হাসছে। স্বস্তির নিঃশ্বাস বের হলো তার। যাক, অবশেষে একজনের মুখে হাসি ফুটল। অন্যজনের সে প্রেরণাবদ্ধ রূপটা যে কবে ফিরবে কে জানে। অব্র বের হওয়ার পর রুদ্র দুজনকে সাথে নিয়ে গাড়িতে বসলো। থামালো ঠিক অ্যাসাইলামের সামনে এসে। আরুনা কাছের বাইরে থেকে অ্যাসাইলামটা দেখতে হোঁচট খেলেন। প্রশ্ন দিয়ে রুদ্র দিক তাকাতেই রুদ্র ইশারা করলো, নামো। সে যদি নেমে বলল, এখানে কেন এসে? ভেতরে গেলে উত্তর দেব। আরুনার পুরনো ভয় ফিরে এসেছে। এই অ্যাসাইলামে প্রতিটা ইট বালুকণা তার আত্মনাথের সাক্ষী, সাক্ষী তার নির্গম রাতগুলোর। খপ করে রুদ্রর হাত চেপে ধরে বললেন, আমি ভেতরে যাব না রোদু, ভয় লাগছে আমার। রুদ্র মায়ের হাত মুঠোয় নিয়ে বলল, তোমার ভয় পাওয়ার দিন শেষ মা, আমি আসি তো, চলো। অভয় পেয়ে শান্ত হলেন আরুনা, তবুও যেন চোখের সামনে বিভৎস অতীত ভাসছে। ম্যানেজারের চেম্বারে অন্য একটা লোক দেখে ভুরু কোচকাল সেজতি। এটা কে? রফিক কোথায়? ভাবতে ভাবতে পা মেলালো রুদ্রর পেছন পেছন। রুদ্র ঠিক সেখানে এসে থামলো যেখানে আরুনা ছিলেন। আরুনা সেজতি একে অপরকে দেখছে। এখানে কেন এসেছে কিছুই বুঝতে পারছে না। দুজন একই সাথে রুদ্রকে একবার দেখে গারদের ভেতরে ঢুকলো। তাকাতে চমকে উঠল আরুনা, সমগ্র শরীর থরথর করে কেঁপে উঠল। স্তব্ধ কণ্ঠনালী ঠেলে বেরিয়ে এলো অতি সূক্ষ্ম আওয়াজ, রেহান। রেহান নামটি শুনে স্তব্ধ প্রায় সেজুতি। এই নাম বহুবার কানে এসেছে তার। এই নামের সাথেই তো জড়িয়ে রুদ্র মায়ের যত দুর্ভোগ, রুদ্রর যত আক্ষেপ। যে মানুষটা শক্ত হাতে পাথর মনে করে আর বিকৃত মস্তিষ্কে নিজের কোমল স্ত্রীর সন্তানের মন নিয়ে খেলেছে, ঠকিয়েছে, প্রতারণা করেছে। একটা সুস্থ মানুষকে তার সন্তানের প্রাণনাশের ভয়ে দুর্বল করেছে পাগল সেজে থাকতে। যে কিনা নিজেই সেই সন্তানের পিতা, সেই জঘন্য মানুষটাকে অবাক নেত্রে পা থেকে মাথা অবধি দেখল সেজুতি। বসে আছে রেহান, ঘাড়টা হেলে আছে একপাশে। লক্ষ্য করে বুঝলো রেহানের বসে থাকা আসনটি হুইল চেয়ার, পরনের লম্বা পাঞ্জাবি, সাদা পায়জামা, চোখ দুটো খোলা, অথচ পাতা পড়ছে না। সে যদি ভুরুকুচকি রুদ্র দিকে চাইল, তার নিশ্চল চোখ দুটো বাবার দিকে নিবদ্ধ। অভিব্যক্তিহীন রুদ্রকে ঠাওয়ার করা দুঃসাধ্য সেজুতির। সে অবাক তাকালো রেহানের দিকে। হ্যাঁ, মানুষটার ব্যাপারে যতটুকু শুনেছে একদম ঠিক। মুখের অদল অবিকল রুদ্রের মতো, যেন রুদ্রের পৌরজীবনের প্রতিবিম্বী। সে যদি ভাবনা কাটলে একটা ধপ আওয়াজে। আরুনা বসে পড়েছেন মাটিতে। সে যদি চমকে রুদ্র দিক তাকালো। সে নিরুদ্বেগ, যেন জানতো মায়ের এমন আচরণের কথা। আরুনা চিৎকার করে কেঁদে উঠতে সে যদি ধরপড় করে তার পাশে বসলো। উদ্বিগ্ন হয়ে বলো, আন্টি কাঁদবেন না, শরীর খারাপ করবে। রুদ্র ধীরে সুস্থে মায়ের সামনে হাঁটু ভেঙে বসলো। কিছু বলতে যাবে, হুট করে আরুনা গালে বেশ জোরে একটা চড় বসালেন ওর। সে যদি থমকালো। বিস্ফোরিত তার দৃষ্টি। আরুনা ক্ষেপে রুদ্র কলা চেপে ধরল। কিরবির করে বললেন, অসভ্য ছেলে, এই জন্যই আমি চাইনি তোকে কিছু জানাতে। আমি জানি এসব তুই করেছিস। কি করেছিস তুই রেহানকে? নিজের বাবাকে পাগল বানাতে তোর বুক কাঁপল না? অবশ্য আমি কাকে বলছি, রক্ত তো তোর রক্তের মতোই হবে তাই না? যেমন বাবা তার তেমন ছেলে। রুদ্র শান্ত,
মা তুমি? আরুদা লাল চোখ রাগিয়ে বললেন, চুপ কর তুই। বাবার উপর প্রতিশোধ নিলি তাই না? আমার গর্বকে কলুষিত করলি এভাবে? এই শিখে পেয়েছিস তুই? রুদ্র অবাক হয়ে বলল, উনি তোমার সাথে যা করেছেন তারপর এসব বলবে? হ্যাঁ বলবো, কারণ আমি আর রেহান আলাদা। ও আমার সাথে যা করেছে তার জন্য আমাকে ওর সাথে তাই করতে হবে? রেহান আমাকে স্বার্থে বিয়ে করেছিল, আর আমি করেছিলাম ভালোবেসে। আমি যেমন তোর ক্ষতি চাইনি তেমন রেহানোর চাই না। কিন্তু তুই আমার ছেলে হয়ে এরকম কি করে করতে পারলি রদু? কি করে পারলি? এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি তোর কেউ নয়। আরুদা গর্জে উঠলেন। সে যদি কাতর চোখে রুদ্রের দিক দৃষ্টি ফিরিয়ে এদিক ওদিক তাকালো। হাসপাতালের মধ্যে এসব সিগারেট হলে খুব সমস্যা হবে। কিন্তু অদ্ভুতভাবে কেউ এলো না এদিকটায়। আন্টি আপনি শান্ত হন। উনি, তুমি থামো। কোনো কথা বলো না। সে যদি চুপ করে গেল। রুদ্র মুখ ফুলিয়ে শ্বাস ফেলে বলল, এইটা কোনো সিনেমা বা সিরিয়াল চলছে না মা, যে এক পাক্ষিক তুমি বলে আর আর আমি শুনবো। তোমার নিজের কথা শেষ হলে এবার তোমার নিজের কথা শেষ হলে এবার আমার বলা উচিত। আর ওনার চোখ মুছে ভুরু কুঁচকে বললেন, আর কি বলার আছে? অস্বীকার করতে পারিস তুই এসব করিস রে? না, মিথ্যে বলছিস কেন? মিথ্যে বলছি না, বিশ্বাস করো তোমার ব্যাপার। তাহলে রেহান এখানে কি করে এলো? সেটা কি আমার জানার কথা? রেহান যে এখানে তুই কি করে জানলি? নাকি বলবি হাওয়ার খবর গিয়েছে? রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলো, কেউ বলেনি। আরুদার চটে কিছু বলতে গেলে সে যদি বিড়বিড় করে বলল, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললে সরাসরি বলুন না। আন্টি রেগে যাচ্ছেন আরও। রুদ্র আরুদাকে উদ্দেশ্য করে বলল, দুদিন আগে আমি এসালেমে এসেছিলাম তোমার সুস্থ হওয়ার ব্যাপারে ডাক্তার মালিকের সাথে কথা বলতে। তখন দেখলাম কজন লোক হুইল চেয়ার করে রেহান চৌধুরীকে নিয়ে ঢুকছেন হাসপাতালে। কৌতূহলবশত ওনার চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারকে প্রশ্ন করলে জানতে পারলাম ওনার মানসিক রোগ ধরা পড়েছে। ব্যাস, আমি এর বেশি কিছু শুনিনি, কারণ ওনার ব্যাপারে আমার আগ্রহ নেই। তোমাকে বলতাম, আর তার আগে সেজুতি বাবার ঘটনাটা ঘটে গেল, তাই আজ এসেছি। আরুদা হা করে শুনলেন। আরুদা হা করে শুনলেন। দুই গাল বেয়ে স্রোত নামলো। তুই সত্যি বলছিস তো রদু? তুই ওকে কিছু করিস নি? ও এমনি এমনি অসুস্থ হয়েছে? রুদ্রর জবাব, হ্যাঁ। আরুদা ডুকরে কাঁদলেন গারদের ভেতরে থাকা রেহানকে দেখে। তার চোখের পাতা কাঁপছে এখন। ওর এই অবস্থা কি করে হলো? কোথায় ছিল ও এতদিন? রুদ্র সোজাসাপটা বলল, জানি না। আমার জানার কথাও নয়। আর না তোমার। আর না কিছু বলতে গেলে রুদ্র থামিয়ে দেয়। ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বলো, এই মানুষটা তার পাপের শাস্তি পাচ্ছে মা। এখানে আমাদের হাত নেই। আমি শুধু তোমাকে দেখাতে এনেছিলাম ব্যাস। উনি আগেও যেমন তোমার জীবনে ছিলেন না, এরপরও থাকবেন না। তুমি ধরে নাও এই দেখাটাই ওনার সঙ্গে তোমার শেষ দেখা। এরপর তোমার জিভ থেকে ওনার কথা বের হলে বা তুমি ক্ষুণক্ষরও ওনার কথা বলে ওনার জন্য আগ্রহ দেখালে আমার লাশ দেখতে হবে তোমাকে। কথা দিলাম। সে যদি আজকে বলো, এসব কি বলছেন? আমরা বাগরুদ্ধ হয়ে তাকিয়ে রইলেন। রুদ্র মায়ের অবিচল দৃষ্টিতে চোখ গেঁথে বলল, রুদ্র রওশন চৌধুরী কথা দিলে কথা রাখে। বাকিটা তোমার ব্যাপার মা। আরুদা দিতে পারলেন না এই ধাক্কা। জ্ঞান হারিয়ে সে যদি বুকের মধ্যেই মিশে গেলেন। সে যদি আত্মনাদ করে ওঠে। কি হলো আন্টির? অচেতন হয়েছে। সিরিয়াস কিছু নয়, চলো। রুদ্রমাকে কোলে উঠিয়ে গাড়িতে শোয়ালো। সে যদি আগে আগে উঠে মাটাকে কোলে নিয়ে আরুদার। রুদ্র গাড়ির দরজা আটকে বলল, আমি একটু আসছি। সে যদি মাথা নাড়তে রুদ্র আবার এসএলএমের ভিতরে চলে আসে। সোজা ঢুকে যায় ডক্টর মেহরাবের কেবিনে। মেহরাব পেশেন্ট দেখে মাত্র লাঞ্চ ব্রেক নিয়েছে। রুদ্রকে দেখতে একগাল হেসে বলেন, আরে রুদ্র যে কখন এলে? কিছুক্ষণ আগে আঙ্কেল। আপনার সাথে আমার জরুরি কথা আছে। তোমার পেশেন্টের ব্যাপারে? জি। বসো। রুদ্র বসলে মেহরাবের মুখামুখি বসলেন। ভেজানো দরজার দিক একবার চেয়ে রুদ্র দিক তাকিয়ে বললেন, বলো। আমি আপনাকে। মেহরাব মাঝপথে থামিয়ে দিয়ে বলেন, যা বলেছ তাই করেছি কি না? করেছি। সকালেও এক দফা বৈদিক দিক শর্ট দিয়েছি, যার কারণে আপাতত রেহানের শরীর জেমে আছে। গত দুদিন ধরে শক দেওয়াই হচ্ছে। এভাবে চলে রেহানের ব্রেন ড্যামেজ হতে খুব বেশি দেরি নেই রুদ্র। রুদ্র অদ্ভুত শান্তি পেল। চোখ বুজে শ্বাস ফেলে বলল, দেখবেন যেন মরে না যায়। মৃত্যু ছাড়া ওনাকে যত রকম যন্ত্রণা দেওয়া যায় দিন।
মেহরাব দীর্ঘশ্বাস ফেলে চোখের চশমা খুলে টেবিলে রেখে বললেন, আমি জানি রুদ্র, তোমার এই আচরণের কারণ আমার জানা। তবু বলবো, লোকটা তোমার বাবা। আর একবার ভেবে দেখো, তাকে সুযোগ দাও না হয়। রুদ্র ঢোক গিলে হাসলো, তাচ্ছিল্য ভরে বলল, আমিও তাকে সুযোগ দেব? সুযোগ তাকে দেওয়া যায় যে ভুল করে ক্ষমা চায়, অনুতাপ করে, কিন্তু উনি অটল স্থির। বড় গর্ব করে বুক ফুলিয়ে আমার সামনে নিজের কুকর্মের কথা স্বীকার করেছেন। যার চোখের চাহনিতে আমার মায়ের প্রতি এক বিন্দু ভালোবাসা নেই, আমার প্রতি এক ফোঁটা টান নেই। যে মানুষটা সামান্য সম্প্রীতির নামে একটা সুন্দর সম্পর্ককে ধ্বংস করে দিলেন, বছরের পর বছর মিথ্যে ভয় দেখিয়ে আমার মাকে পাগল সাজিয়ে রাখলেন, তার কোনো ক্ষমা আদৌ হয় আঙ্কেল? আপনি বলুন। আমি তো বাবার কাছে শুনেছিলাম আপনি মাকে পছন্দ করতেন, হয়তো ভালোবাসতেন। সেই ভালোবাসা দিয়েই বিবেচনা করবেন আদৌ রেহান চৌধুরী ক্ষমার যোগ্য কিনা। বেহেরা মুখে অন্ধকার নামলো, হৃৎপূর্ণ একটা সূক্ষ্ম ব্যথার আঁচ পেলেন। বাদ স্পষ্ট কিছুই আরুদার বধূর ছবি ভেসে উঠল। আনিস আর তিনি কলেজ জীবনের বন্ধু ছিলেন। মেডিকেলে শ্বাস পাওয়ার পর দূরত্ব বেড়েছিল, তবে যোগাযোগ কমেনি। আনিস প্রায় বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে যেতেন। সৌভাগ্যক্রমে একদিন দেখেছিলেন আরুদাকে। সোফায় বসে থাকা অবস্থায় আরুদার ছাদে কাপড় তুলে সিঁড়ি বেয়ে নামছিল। সেই এক দেখায় মন হারালেন, কিন্তু সাহস করে কোনোদিনও বলে উঠতে পারেননি। হোস্টেলে পাড়ি জমাতে তারপর ভাবলেন পাশ থেকে বের হলেই প্রস্তাব পাঠাবেন ও বাড়িতে। তার আগেই আরুদার সঙ্গে রেহানের বিয়ের খবর পেয়ে ভেঙে পড়েন পুরোপুরি। আনিস অবশ্য বন্ধুর হাবভাবে বুঝেছিলেন, কিন্তু যেখানে আরুদা চাই রেহানকে, সেখানে আর মেহরাবের কথা তুলে দিতে নেই। মাত্র 1 মাস হয়েছে, মেহরাব এখানে বদলে নিলেন। কাগজ কলমের ঝামেলা ঝক্কি পোহাতে গিয়ে দেরি করে শিফট হয়ে পড়লেন। তারপর একদিন রুদ্রর সাথে দেখা হলো। ছোটবেলা ছেলেটাকে বহুবার দেখে যেত, রুদ্র তাকে চিনত, তবে জানতো না মেহরাব এখানে বদলি হয়েছে। তার মধ্যে রেহান ব্যাপারটা রুদ্র প্রায় দিশেহারা ছিল, কারণ রেহান সম্পূর্ণ সুস্থ একজন ব্যক্তি। তাকে পাগল বানিয়ে রাখা সম্ভব হবে না। সে তো আর আরোনার মতো পাগলের অভিনয় করবে না। উপায় খুঁজতেই রুদ্র মেহরাবকে সব খুলে বলল। বিশ্বাস ছিল মেহরাব সাহায্য করবে, হলো তাই। মেহরাব এক কথায় রাজি হলেন। আরুনা এত বছর পাগল হয়েছিলেন, সে জানতো না। আর 5টা মানুষের মতো ভেবেছিল আরুনা মৃত। যদি জানতেন, হয়তো তখনও একটা সুযোগ পেতেন জীবনটা গোছানোর। রুদ্রের কাছে সব সত্যি জেনে চাপা একটা ক্ষোভে তাকে জেঁকে ধরল। এই ধূর্ত লোকটার জন্যই তো সে পেল না আরুনাকে, আর না রইল ফিরে পাওয়ার কোনো উপায়। রুদ্র আওয়াজে ঘোর ভাঙল মেহরাবের। আমার অনুরোধ আঙ্কেল, আপনি ওনার প্রতি কোনো রকম মায়া দেখাবেন না। মেহরাব গম্ভীর হয়ে বললেন, দেখাবো না রুদ্র। রেহানের হটকারিতায় শুধু আরুনা নয়, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছিল। একটা শাস্তি যে ও আমার থেকে পাও না। মেহরাব জল জল চোখে দেখে রুদ্র নিশ্চিন্ত হলো। উঠে যেতে দিলেই মেহরাব আগুনে কণ্ঠে বলেন, আনিসের কাছে শুনলাম বিয়ে করেছে। জি। তা বউকে নিয়ে বাড়িতে এসো একদিন। আসবো, আগে সব ঠিক হোক। আসছি এখন। ঠিক আছে। রুদ্র দরজা অবধি গিয়ে পেছন ফিরে বলল, দেখবেন ওই গারদের দিকটাই যেন কেউ না যায়। আমার মায়ের সাথে যা যা ঘটেছে সবটাই পুনরাবৃত্তি আমি চাই। তুমি ভেবো না, আমি একজন ওয়ার্ড বয়কে ঠিক করে রেখেছি যে এসবের দিকে খেয়াল রাখবে। কিছু হলে আমি তোমায় জানাবো। বেশ। তবে আমার মনে হয় রেহানের দ্বিতীয় পক্ষকে তোমার জানানো উচিত। ওদেরও জানার অধিকার আছে রেহান কত বড় দোষী। রুদ্র একটু ভেবে বলো, তার দরকার নেই, ওর পরিবার ওকে খোঁজাখুঁজি হয়রান হবে, অথচ পাবে না। এটাই রেহানের শাস্তি। আর যেখানে আমার মা নিজের সাথে এত কিছু ঘটার পরও স্বামীকে ঘৃণা করতে পারেনি, সেখানে ওরা তো বহু বছর ভালোবাসার মানুষ। ওরা পারবে না তার কি নিশ্চয়তা? উল্টে আমার সাজানোর সব প্ল্যান ভেস্তে যাবে। এখন পেশেন্টের বাড়ির লোক হিসাবে আমি যেটা করব, তখন পারবো না। রেহান চৌধুরীকে যথাযথ শাস্তি দিতে না পারলে আমারও শাস্তিতে ঘুম আসবে না আঙ্কেল। আপনি বুঝবেন না আমার যন্ত্রণা। মেহরাব মাথা নাড়লেন। ওকে, তুমি যা ভালো বুঝবে। আমি তোমার সাথে আছি মাই সান। থ্যাংক ইউ। অরুণার জ্ঞান গাড়ির মধ্যে ফিরেছে। তারপর থেকে নির্লিপ্ত রইলেন তিনি। রিয়ার সম্পর্কিত একটা কথাও বললেন না। চুপচাপ নিজের ঘরের দিকে দরজা লাগালো।
সে যদি ডাকতেই চাইলে রুদ্র বারণ করলো, বলল মায়ের একা একা থাকা দরকার। অবনীবারিশা তখনও ফেরেনি। সে যদি ঘরে গেল চেস করতে, কাপড় চাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে, হঠাৎ হাজির হলো রুদ্র। সেজদিকে আটকে গেল ওর এক ডাকে, দাঁড়ান। সে যদি পেছন ঘুরে বলো হ্যাঁ। রুদ্র এগিয়ে এসে সেজদির হাত থেকে কাপড়গুলো নিয়ে টেবিলে রাখলো, হাত ধরে বিছানায় বসালো। সে যদি কপাল কুঁচকে চেয়েছিল। রুদ্র হঠাৎ কোলের উপর শুয়ে পড়তেই ভুরু টান টান হলো, শিরশির করে উঠল শরীর। রুদ্র চোখ বন্ধ করে বলো, মাথা টিপে দিন, ব্যথা করছে। সে যদি বিনা বাক্যে ব্যয়ে রুদ্র মাথা টিপে দিতে দিতে বলল, আন্টি হঠাৎ এত চুপ হয়ে গেলেন কেন? আন্টি বলছেন কেন? আমার মা কি আপনার মা নয়? রুদ্র খেলো আওয়াজ। হ্যাঁ, আসলে অভ্যাস হয়ে গেছিল, এখন থেকে মা ডাকবো। রুদ্র মুচকি হেসে পাশ ফিরল। সে যদি পেটে মুখ গুজে দিয়ে বলল, লক্ষ্মী বউ। সে যদি অন্তঃস্থল জুড়িয়ে গেল। লজ্জা লজ্জা আবার গাল দুটো লালচে হলো, শিহরণ যেন রঙে রঙে বইছে। অনেকক্ষণ চলল নীরবতা। রুদ্র চোখ খুলে সেজদির মুখটা দেখছে, কোনো একদিক চেয়ে অন্যমনস্ক সে। রুদ্র জিজ্ঞেস করলো, কি ভাবছেন? না কিছু না। আমি বুঝি ভুল বললাম? আপনি কিছু ভাবছিলেন? সে যদি উসখুস করতে করতে বলল, আসলে ভাবছিলাম ভাবছিলাম আপনার বা। সে যদি থেমে গিয়ে একটু সময় দিয়ে বলল, রেহান চৌধুরীর কথা ভাবছিলাম। রুদ্র সূক্ষ্ম হাসলো। মেয়েটা তার কথা ভেবেই বাবার শব্দে আটকে গেল। সে যদি নিজে থেকেই বলল, একদিন উনি আন্টিকে পাগল বানিয়ে আপনাদের সবাইকে কত কষ্ট দিলেন, আর আজ আজ উনি সে গারদে বন্দি। একেই বুঝি বলে ধর্মের কলে বাতাসে নড়ে। আসলে আমিও কিন্তু প্রথমে আন্টির মতোই ভেবেছিলাম আপনি এসব পেছনে দায়ী, কিন্তু যখন আপনি বললেন তখন বুঝলাম আপনি নিজে কিছুই করেননি। অনেক শাস্তি পেয়েছিলাম, শত হলো উনি আপনার বাবা, তাই আর কি। সে যদি বিলবিল করে বললেও রুদ্র শুনতে পেল। সে শান্ত চোখে সেজদির মুখটা দেখলো, মনে মনে বলল, আমি নিজে কিছু করলে উনি বেঁচে থাকতেন না। কোথাও না কোথাও লোকটা রক্ত বইছে আমার শরীরে, তাই হয়তো হৃদয় কেঁপেছিল। কিন্তু আমি এ কথা কাউকে জানাবো না। মা জানলে আমাকে ঘৃণা করবে, দূরে ঠেলে দেবে। ওইটুকু সময় আমি মায়ের চোখে ঘৃণা দেখেছি সে যদি। আপনি যে আমার মায়েরই আরেক চরিত্র, আপনাদের রুষ্টতা আমি মেনে দেব কী করে? পৃথিবীর এই দুটো মানুষ ছাড়া আমি যে অচল। প্রায় 2 সপ্তাহখানেক কেটেছে। তারপর আজ রুদ্র ফিরতে বেশ রাত হলো। এই কদিনের অভ্যেস মতো সে একটু ঢুকলেই অন্য ঘরটায়, যেখানে সে যদি প্রতিবেশে থেকেছে। রুদ্র একেবারে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো। ঘড়ির কাঁটায় তখন 12:30 পেরিয়েছে। রুদ্র ভাবল সবাই ঘুমাচ্ছে, সে যদি কে ঘুমাইয়েছে। রুদ্র শোবার আগে একবার সেজদির ঘরের দিকে এগোলো। অবশ্য ওটা তো তারই ঘর। সব দিকের পরিস্থিতি ঠিক হলে দুজনের হবে, রুদ্র আর সেজুতির। রুদ্র আস্তে ধীরে ভেজানো দরজা খুলল। ঘরের ভিতর ঘুটঘুটে অন্ধকার। পা বাড়াতেই জুতো নিচে নরম কিছু বিঁধল, অতি কোমল যা। রুদ্র মাথা ঘামায় না, ষষ্ঠীবার লাইট জ্বালায়। ভেবেছিল সে যদি ঘুমিয়ে থাকবে, একবার দেখে চলে যাবে নিজেও। লাইট জ্বলতেই উল্টে একটা বড়সড় হোঁচট খেলো, চোখ দুটো আশিক বেরিয়ে এলো প্রায়। বিছানা থেকে শুরু করে সমস্ত ঘর ফুল দিয়ে সাজানো। বিছানায় পেতে রাখা সাদা চাদর রজনীগন্ধার এক একটা মালার উপর থেকে সোজা মাটি ছুঁয়েছে। ফুলরে ছড়ানো সেটানো গোলাপের পাপড়ি, আর বিছানার মধ্যে গুটিসুটি মেরে বসে আছে সেজুতি। রুদ্র হকচকে ভেবে শোন। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি অনেকক্ষণ সময় দিল সায়ুতে পৌঁছাতে। যখন বুঝলো মাথায় ঢুকলো, তখন সমস্ত শের দ্বারা শীতল স্রোত বইল ভালো লাগার। এটা তার বাসর ঘর, বিছানার উপর ওটা তার বউ। কিন্তু কে করলো এসব? রুদ্র ভাবনাটা পাশে ছেড়ে ফেলল। এখনও সব ভাববে না সে, মাথার মধ্যে বর্তমান মুহূর্ত ছাড়া কিচ্ছু থাকবে না। রুদ্র দরজায় নখ লাগালো। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল বিছানার দিকে। সে যদি লম্বা ঘোমটা টানেনি, তবে প্রচণ্ড হাত পা কাঁপছে। তার এসব আয়োজন আরুলা, অব্র আর শাহিদ 3 জনের। অবশ্য পূর্বে তার মতামত দেওয়া হয়েছে, সে যদি মত দেবে কি। সে শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তারপর আরিশা সুন্দর করে শাড়ি পরিয়ে বসিয়ে রেখে
দিয়ে গেল। বেনারসিটা অবনি দিয়েই আনিয়েছে অরুণা। রুদ্র উপস্থিতি টের পেলে সে যদি ধূপকানি ভালো ক্রমশই কাঁপতে কাঁপতে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। রুদ্র দিকে চোখ তুলে তাকানোর সাহস নেই। থুতনি মুখে রেখেই সে নিচু হলো রুদ্রকে সালাম করতে। চট করে ধরে ফেলল রুদ্র। সে যদি তাকাতেই রুদ্র মুগ্ধ চোখে আটকে যায়। শক্ত করে দুবাহু ধরে রেখে পা থেকে মাথা অবধি নিরীক্ষণ করে দেয়। সে যদি লজ্জায় এক হাত নুয়ে গেল রুদ্র দৃষ্টিতে। রুদ্র সম্মোহনের মতো আওড়ালো, মাশা আল্লাহ। এরপর কপালে দীর্ঘ একটা চুমু আঁকলো। সে যদি হাত দুটো গিয়ে বুকে ঠেকলো তার। রুদ্র ভরুচিয়ে বলো, এসব কার পেলাম? সে যদি মাথা নামিয়ে বলো, সবাই মিলেই করেছে, নেতৃত্বে আমার শাশুড়ি মা। রুদ্র মুক্ত শ্বাস নিয়ে সেজেদের দিক তাকালো। ওকে ঘুরিয়ে কাঁধের থুতনি রেখে বলল, আবার কি সামনে এগোবো? কুঠাবোধে আর মাথা তুলতে পারল না সে যদি। রুদ্র ফিসফিস করে বলো, আপনি যা বলবেন তাই হবে। সে যদি পরপর শ্বাস পেল। দু হাতে খামচে ধরা শাড়িটাকে ছেড়ে অনেক সাহস নিয়ে ঘুরল রুদ্র দিকে। রুদ্র একযোগে চেয়ে আছে, চোখের মধ্যে তীব্র তৃষ্ণা, সেজদিকে পাওয়ার তৃষ্ণা। সেজদির পায়ের আঙুলে ভর দিয়ে টুপ করে রুদ্র গালে চুমু খেলো। রুদ্র চোখ বড় করে তাকাতে হেসে বুক বুক গুজালো সে। রুদ্র যেন পেয়ে গেল উত্তর। এই মুহূর্তে দেরি না করে সেজদিকে তুলে দিল কোলে। সেজদির পিঠ এসে ঠেকলো গোলাপের পাপড়ি ছড়ানো বিছানায়। মনে হলো রুদ্র চোখের দিক তাকাতেই সে খুন হবে। রুদ্র ফিরে একবার কপালে চুমু খেয়ে বলল, ভালোবাসি সেজতি, তোমাকে ভালোবেসেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ হয় আমার। আমার ধ্যান জ্ঞান জুড়ে এই তুমিটাই থেকে যেও। রুদ্রের মুখের প্রথমবার তুমি ডাকটাই সে যদি শরীরের শিরায় শিরায় এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। চোখ বুঝে সে তিতির করে কাবার ঠোঁট নেড়ে বলল, যাব না, কারণ আমিও তোমায় ভালোবাসি রু। কথাটুকু আটকে গেল, সম্পূর্ণ হয় না। তার আগে রুদ্র আঁকড়ে ধরে দুই ঠোঁট। চুম্বন তীব্রতায় সে যদি শ্বাস প্রশ্বাস ফুরিয়ে আসে, উতাল ঢেউ বয়। মাথা তোলে এতদিনের কামনা বাসনা। রুদ্র ঠোঁট নেমে আসে গলায়। সময় সময় সে স্পর্শ গড়িয়ে যায় সেজুতির সমস্ত শরীরে। বলিষ্ঠ দেহের নিচে ছটফটায় সেজুতি। চোখের কর্নিশ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে বালিশ ছুঁয়। সাথে আষ্টে পৃষ্ঠে আঁকড়ে দেয় স্বামী নামক ভালোবাসার মানুষটাকে, যার প্রত্যেকটা স্পর্শে সিক্ত হতে চায় তার প্রতিটি লোমকূপ। ভোরের আজান পড়েছে, সূর্য উঠতে আরও দেরি। ঘুম ছুটে গেল সেজুতির। কাপড়বিহীন দেহটা নড়ে চড়ে উঠতেই বুঝল গলার কাছে মুখ গুজে ঘুমিয়ে আছে রুদ্র। সে যদি অনেকক্ষণ চেষ্টার পর রুদ্রকে সরাতে সক্ষম হলো। বেগ পোহাতে হয়েছে। একদিনে সতর্কে ছিল রুদ্র ঘুম না ভাঙে। আলগোছে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। নামাজ শেষে খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশে কোনো তারার অস্তিত্ব নেই, সাদা মেঘ ভাসছে। সে যদি সেদিকে চেয়ে প্রশান্ত শ্বাস ফেলল। পরপর চার চোখ দুটো ভিজে উঠল আবিরকে মনে করে। সে পথে চেয়ে বোঝা করতে বলল, আমি ভালো আছি বাবা, ওনার সঙ্গে ভালো থাকবো। আপুও ভালো আছে, শুধু মা ভালো নেই। তুমি যে তাকে একা করে চলে গেলে এখন কি হবে? মা যে তোমায় বড্ড ভালোবাসে বাবা। খুব করে চাইলাম মাকে এখানে আনতে, মা এলো না। ভাড়া বাড়িটাও ছেড়ে দিল জানো। ওখানে তোমার স্মৃতিগুলো আর আমাদের জন্য অবশিষ্ট রইল না। বাবা, তুমি ওনাকে অপছন্দ করতে, কিন্তু তোমার মেয়ে অজান্তে ওনাকে ভালোবেসে ফেললো। আর বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। তোমাদের পর এই প্রথম আমাকে কেউ এত ভালোবাসছে, আগলে রাখছে। আমি সত্যি ভাগ্যবতী। তোমার মতো বাবাও পেয়েছি, আর ওনার মতো একজন স্বামী। ও বাবা, তুমি দোয়া করবে তো আমাকে, যেন সারা জীবন আমি এভাবে ভালো থাকি। হঠাৎ দুটো হাত পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরায় চমকে উঠল সেজুতি। না দেখেও স্পর্শ চিনে ফেলল। মুচকি হেসে বলল, এ তো তাড়াতাড়ি উঠলে যে। রুদ্র সে কথায় উত্তর না দিয়ে আকাশের দিক চেয়ে একটু জোরেই বলল, শ্বশুর বাবা, আমিও আপনার মেয়েকে খুব ভালোবাসি। আপনি চিন্তা করবেন না, সে আমার কাছে পৃথিবীর সব থেকে বেশি ভালো থাকবে। সে যদি হেসে ফেলল, তাই? তাই অবশ্যই, আমার আদরের বউ বলে কথা। রুদ্র আবার পাজা খুলে দিতে সে যদি ব্যস্ত কণ্ঠে বলো, আবার কি হলো? আদরের বউকে আদর করতে দিচ্ছে, আদরের বউকে আদর করতে দিচ্ছি। সে যদি চোখ কপালে তুলে বলো, আবার? রুদ্র নাকে নাক ঘষল।
জি হ্যাঁ। সে যদি আত্মনাদ করে বলো, কিন্তু আমি গোসল করেছি, প্রয়োজনে আবার করবে। সে যদি চুপ করে গেল, মনে মনে চাইলো এই ভালোবাসা যেন শেষ না হয়, অবিরাম চলুক। আমার আপনার অবাধ্য প্রণয়। গাড়িটা বাড়ির সামনে এসে জোরে ব্রেক কষলো। রুদ্র হন্তদন্ত হয়ে নেমে দরজা ধাক্কালো। দরজা খুলে মোনারা। রুদ্রকে দেখতে মুখটা হা হয়ে এলো। পরপর সামনে দিলেন নিজেকে। হেসে বলেন, এসো বাবা, ভেতরে এসো। এই সেজতি, এদিকে আয়, দেখ কে এসেছে। রুদ্র, বসো তুমি। ঘামে ভিজে কি অবস্থা। আমি একটু শরবত করে আনি। রুদ্র শুধু মাথা ঝাঁকালো। তার চোখ অন্য কাউকে খুঁজতে ব্যস্ত। মৌলানা রান্নাঘরে এসে মুখ টেপে হাসলেন। নূরজাহান লাউ শাকের বালি কাটছেন। দুপুরে রান্না হবে। সে যদি লাউ শাক ভীষণ পছন্দ। মৌলানাকে হাসতে দেখে বললেন, হাসতেছ কেন? আপনার নাত জামাই এসেছে আম্মা। নূরজাহান অবাক হয়ে বলেন, এই রে বদ্দে, হ্যাঁ। নূরজাহানও হেসে ফেললেন। কয়েকটা দাঁত পড়েছে তার। দারুণ লাগে হাসলে। গমগমে কণ্ঠে বলেন, আহা গো, কত ভালোবাসা। মায়ের ডাক শুনে ভেতরের ঘর থেকে সে যদি বেরিয়ে এলো। রুদ্র তখন মোলার দিকে যাওয়ার লেবুর শরবত খাচ্ছে। ফুলো পেট নিয়ে বসার ঘরে আসতেই চমকে উঠল রুদ্রকে দেখে। রুদ্র যেন প্রাণ ফিরেছে এতক্ষণে। যদি বিস্ময়ের চোখ পিটপিট করে বলল, তুমি? রুদ্র গেলাস রেখে দাঁড়িয়ে পড়ে হা হুতাশ করে বাচ্চাদের মতো বলল, আমার তোমাকে ছাড়া চলছে না সে যদি, তাই চলে এলাম। সে যদি আগে থেকে অবাক হয়ে বলল, আমি তো পরশু এলাম। তো আমি তো আসতেই দিতে চাইনি। প্রথম বাচ্চা বাবার বাবার বাড়ি হয়, বেলা বেলা এসব বলেই তো তোমাকে নিয়ে এলেন ওনারা। আর তুমিও চলে এলে। আমার যে তোমাকে ছাড়া ঘুম আসে না। তার কি হবে? তাই বলে এত দূর ছুটে এলে? সবে 9টা বাজে। রওনা দিয়েছে কখন? বলতে বলতে সে যদি এগিয়ে এসে রুদ্র বুক গলার ঘাম ওটা দিয়ে বসে দিচ্ছে। রুদ্র বলল, ভোরে। সে যদি মাথায় হাত দিয়ে বলো, হায় আল্লাহ, কোন পাগল। রুদ্র হেসে সেজুতির ভারী কোমর চেপে নিজের কাছে টেনে এনে বলল, আমি শুধু আপনার পাগল বেশ সেজুতি, জানেন না আপনি? সেজুতি হেসে উঠল। তখন নূরজাহানের খোক খোক কাশির শব্দে ভেসে এলো। দুজন ছিটকে দুদিকে সরে যেতে নূরজাহান বিটি বিটি হেসে বললেন, তা নাত জামাই, এত তাড়াহুড়া কেন? একটা হইতে না হইতে আরেকটা লাগবে নাকি? সে যদি জিভ কামড়ালো। লজ্জায় তার বড়ি বড়ি অবস্থা। রুদ্র অসহায় চোখে চেয়ে নূরজাহানকে সালাম দিল। নূরজাহান সালামের উত্তর দিয়ে বললেন, ডেট কিন্তু 2 দিন পর, চিন্তা থাকলেও উপায় নেই। সে যদি হাঁসফাঁস করে বলে, উফ দাদু, থামো তো তুমি। আচ্ছা, থাইমা গেলাম। ওনারা ব্যস্ত ভীষণ। রুদ্রের যত নাস্তা বানাচ্ছে তিনি। রুদ্রের ড্রাইভার ফল মিষ্টি দিয়ে গেলে নূরজাহানও রান্নাঘরে ছুটলেন। সে যদি রুদ্রকে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। হাত মুখ ধোয়া সে। জীবন ভারী সুন্দর চলছে, কোনো ঝামেলা নেই। ডেলিভারির ডেট পড়েছে। 2 দিন বাদে একটা ফুটফুটে সন্তান আসবে কোলে। এইদিকে আরিশাও 3 মাসের গর্ভবতী। সেও মা হবে। রিহান এখন পুরোপুরি মানসিক রোগীতে পরিণত হয়েছে। কাকুই দেখলেই তেড়ে যায়, নিজেকে ক্ষতবিক্ষত করে কামড়িয়ে। আরুনা নামাজ কালাম সংসার এসবই দিন কাটাচ্ছেন। 2 ছেলে পুত্রবধূ নিয়ে খারাপ যাচ্ছে না দিন। সে যদি তোয়ালে দিয়ে দাঁড়িয়ে। রুদ্র বের হতে দিয়ে বলল, বাবা কেমন আছে? কাল রাতেই না কথা বললে। তো তারপর কতগুলো ঘন্টা পেরিয়েছে। ও আচ্ছা, আপুর কি অবস্থা? রুদ্র ভুরুকুচকে তাকালো। সে যদি 2 দিন এসেছে মাত্র, এই মেয়ে এমন কি পাল্টাবে? সে যদি মুখ ভাঙচালো। হঠাৎ কিছু ভেবে উৎফুল্ল হয়ে বলো, আপনি এসেছেন একটা ব্যাপার ভালো হলো। আমি চেয়েছিলাম আমাদের সন্তানদের প্রথম আপনি কোলে নেবেন। সে যেন অবিকল আপনার মতোই হয়। আপনি কিন্তু ডেলিভারির আগে যাবেন না। রুদ্র বলো, মাথা খারাপ? তোমাকে সাথে না দিয়ে আমি কোথাও যাচ্ছি না। ঘুম হারাম করার ইচ্ছে আমার নেই। সে যদি দুষ্টুমি করে বলো, এরপর রোজ ঘুম হারাম হবে। বাবু রাতে খিদে কাঁদবে, আর ওর কান্নায় আপনি ঘুমাতে পারবেনই না। রুদ্র সে যদি নাক টেনে দিয়ে বলো, সমস্যা নেই, 3জন একসাথে জেগে থাকবো। ও ঘুমালে আমি তোমাকে আদর করবো না হয়। সময় নষ্ট করা চলবে না। সে যদি বুকে ঘুষি বেড়ে বলো, ছি অসভ্য। রুদ্র আউড়ে উঠল যেন সেই চিরচেনা বলি, প্রেমে অশুভ হওয়া বাধ্যতামূলক। তাহলে প্রেমিকের সার্থকতা কোথায়? ও সরি, আমি তো এখন আর প্রেমিক নই। আমি যে আপনার স্বামী। কদিন পর আবার সন্তানের বাবাও হচ্ছে। সে যদি মুচকি হেসে হই হই করে বলো, এরপর আবার একসাথে বড় হব, আর নাতি নাতিদের ছোটাছুটি দেখব। রুদ্র বলল, শুধু দেখবেন না, আমারও ওদের সাথে ছুটবো।
আমি হাঁপিয়ে গেলে তুমি আঁচল দিয়ে আমার ঘাম মুছিয়ে বলবে ভালোবাসি। উত্তরে আমি তোমাকে গালে চুমু খেয়ে বলবো আমিও ভালোবাসি। বলে চুমু খেলে রুদ্র। সে যদি খিলখিল করে হেসে উঠল। তাল মেলালো রুদ্রও। রান্নাঘর থেকে ওদের হাসির শব্দ রাত জুলালো মোনারা আর রুদ্রাহানের। দুজনেই প্রার্থনা করলেন রুদ্র সে যদি প্রলয় সারা জীবন অটুট থাকুক, ঠিক এইভাবে দুজন দুজনকে ভালোবাসুক।